হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্সের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্যাক্ট বেসড চ্যাপ্টার, মানে এখান থেকে বেশি কিছু ঘুরিয়ে প্রশ্ন খুব একটা হয় না, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে মানে মুখস্থ করার চ্যাপ্টার। তোমাকে জিনিসগুলো বুঝে জিনিসগুলো যদি তুমি ঠিকঠাকভাবে লিখে আসতে পারো তাহলে এই চ্যাপ্টারটা একদমই মানে কঠিন কিছু নয়, খুবই ইজি একটা চ্যাপ্টার। এর মধ্যে অভিব্যক্তি পোর্শনটা একটুখানি হয়তো কঠিন লাগলেও লাগতে পারে, কিন্তু অভিযোজন যে পোর্শনটা আছে সেটা খুবই ইজি। তো আমরা অভিযোজনটা আগে করব, এরপরে আমরা জেনেটিক্সে যাব, তারপরে হচ্ছে আমরা পরিবেশে এসে তারপরের দিকে হচ্ছে আমরা প্রথম দুটো যে চ্যাপ্টার সেগুলোকে আমরা শেষ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম যে চ্যাপ্টার আমরা মানে প্রথম ধরেছি ক্লাস 10-এর সেটা হচ্ছে অভিব্যক্তি। তো অভিব্যক্তি প্রথমে যেটা হচ্ছে ব্যাপার যে জিনিসটা কী। তো প্রথমে জিনিস বলতে গেলেই যেটা হয় যে তার উৎপত্তি কোথা থেকে এসছে মাঝে মাঝে আমাদের বলতে লাগে। তো ইভোলিউশন, অভিব্যক্তির যে ইংলিশটা, এটাকে ইংলিশে কি বলে? ইংলিশে বলে হচ্ছে ইভোলিউশন। এই যে ইভোলিউশন, এই কথাটা এসেছে কোথা থেকে? তো এটা সব জিনিসই যেটা হয় যে একটা করে তোমার হচ্ছে ল্যাটিন ওয়ার্ড আছে বা তোমার গ্রিক ওয়ার্ড আছে, সেরকম কোনো একটা ওয়ার্ড থেকে এই যে কোনো তোমার মোটামুটি লাইফ সায়েন্সের যে কোনো টার্ম সেগুলো স্পেশালি আসে হচ্ছে ওই ল্যাটিন টার্ম থেকে। তো এখানেও সেরকমই একটা ল্যাটিন টার্ম আছে যার নাম হচ্ছে ইভলভিয়ার। এই টার্ম থেকে এই ইভলিউশন কথাটা উৎপত্তি হয়েছে। এবার প্রথম প্রশ্ন আসবে, তাহলে এই ইভলভিয়ার কথাটার মানে কি? তো এই ইভলভিয়ার কথাটার মানে হচ্ছে ক্রমবিকাশ। কি নাম? এটার মানে হচ্ছে ক্রমবিকাশ। এবার প্রশ্ন আসবে যে ক্রমবিকাশ মানেটা কি? যেটার ক্রমে ক্রমে হচ্ছে তার বিকাশ হয়েছে, তো বিকাশটাও সেটাও কীরকমভাবে হবে? তো এটা বোঝার জন্য আমি তোমাদের একটা ছবি দেখাবো আগে। ওকে, তো চলো ছবিটা একটু দেখে নেওয়া যাক। তো দেখো এখানে একটা ছবি আমি দিয়েছি, এই ছবিটা তোমাদের সবারই পরিচিত। তো ছবিটা কিসের? ছবিটা যদি তোমরা দেখো সেটা হচ্ছে যে আমাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের হচ্ছে কিভাবে এলো, ওটা আস্তে আস্তে ওটার কীরকমভাবে আমরা এখন যে বর্তমানে যে স্মার্টফোন ব্যবহার করছি, এই স্মার্টফোনেরও আগের ধাপগুলো কী কী ছিল, তো সেইগুলো নিয়ে একটা তোমার হচ্ছে এই পুরো স্লাইডে যে ছবিটা আছে সেটা। তো এখানে যেটা প্রথম দিকে যে ফোন আছে, যেগুলোকে আমরা ওয়্যারলেস ফোন বলি, এটা হয়তো তোমরা ছোটোবেলায় তোমাদের সময় নাও দেখে থাকতে পারো। তো এই ওয়্যারলেস ফোন থেকে যেটা প্রথম তোমার যে ছোট যে হ্যান্ডি মোবাইল এসছিল, সেই মোবাইল তারপর আস্তে আস্তে ধীরে ধীরে তোমার এইখানে দেখো কোয়াডটি কিপ্যাড এলো। কোয়াডটি কিপ্যাড মানে তো তোমরা সবাই জানো যে প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা আলাদা করে এরকম কিপ্যাড। দেন কিপ্যাড পোর্শনটাই উঠে গেল, পুরোটাই টাচ হয়ে গেল, এবং শেষে গিয়ে সেটা আরও বেশি স্মার্ট হয়ে গেল। ঠিক আছে, এখানের এই ছবিটা দেওয়ার কি মানে? এখানে ছবিটা এই কারণেই হচ্ছে দেওয়ার, তুমি যদি ভালো করে দেখো যে আমাদের যেটা পুরনো যে একদম আদিম, এটা একটা আদিমকালেরই ফোন, কারণ এখন এগুলো কারোর বাড়িতে পাওয়াও যায় না। তো এই যে প্রথম যে ফোনটা ছিল, তো এই ফোনটার তুমি যদি ভালো করে দেখো, এই ফোনের ইউজ বা এই ফোনের ব্যবহার বলো, এই ফোনের ফিচার বলো, এগুলো খুব সিম্পল। এখানে একটাই কাজ করা যেত, সেটা হচ্ছে কল করা। তুমি নাম্বার দিতে, দিয়ে কানে ধরতে, তুমি যাকে করতে চাইছো তার কাছে তোমার কল চলে যেত। তারপরে যখন ওখান থেকে সেকেন্ড ইয়েটা এলো, এখানে কি হচ্ছে, তোমার কলও করা যাচ্ছে, তার সাথে তোমাদের কি হচ্ছে, মেসেজও করা যাচ্ছে। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে দু একটা ছোটোখাটো খেলা থাকতো, ওই যে সেই সাপের খেলা, আর টুকটাক ওই কয়েকটা খুব ইজি খেলা থাকতো। তো এই কটাই হচ্ছে তোমার এই ফোনের ফিচার ছিল।
যদি এই ফোন আমিও ইউজ করেছি। হ্যাঁ, তারপরে এখান থেকে যেটা হয়েছে তোমার আরেকটু যেটা অ্যাডভান্স হলো, যেখানে কি হলো এই কিপ্যাডটা, এখানে যেটা হতো যে মানে এক একটা কিপ্যাডে ABC লেখা থাকতো, তোমাকে যদি সি টিপতে হতো তোমাকে ওই বোতামটাই তোমাকে 3বার টিপতে হতো। তো যাতে এত কষ্ট না করতে হয়, তো সেই জন্য কী করলো, পুরো একদম কোয়াডটি কিপ্যাড চলে এলো এবং তার সাথে কী হলো, ফিচার্স আর একটু বেশি অ্যাড হলো। এই ফোনে যেটা ছিল তোমার হচ্ছে ইন্টারনেট একদমই তোমার হচ্ছে ছিল না। এইখানে যত তোমার আরেকটু এগোলো, এখানে কি এলো, ইন্টারনেট ফিচার এলো, দু একটা এক্সট্রা ফিচার এলো, যেরকম অ্যালার্ম ক্লক, যদি অ্যালার্ম ক্লক এখানেও ছিল তোমার। এখানে যেটা এলো তোমার হচ্ছে যে ইন্টারনেটটাও এলো, সেটা কি হলো 2G স্পিড এলো। ঠিক আছে, আস্তে আস্তে তোমার আরও যখন অ্যাডভান্স হলো, তোমার এই পোর্শনটাই যে শুধুমাত্র কেন এইটুকু ছোটো স্ক্রিনে দেখবো, পুরো স্ক্রিনটাই চলে এলো। তো পুরো জিনিসটাই কী হয়ে গেল, টাচ হয়ে গেল। এবং তার সাথে যেটা হচ্ছে যে আরও কিছু ফিচার্স তোমার নতুন নতুন এলো। এবং এখন আমাদের বর্তমান যে ফোনগুলো হয়, যেগুলো আমাদের স্মার্টফোন, তো স্মার্টফোনের মেন ফিচার্স কি হচ্ছে যে সেখানে তোমার হচ্ছে আরও নতুন নতুন এখন আমাদের অ্যাপসে ভর্তি। আমাদের এমন মানে কারোর ফোন নেই যেটা হচ্ছে যে শুধুমাত্র মানে একটা স্মার্টফোন ইউজ করে শুধুমাত্র কল আর মেসেজ করার জন্য। কারণ আমাদের স্মার্টফোনটা এসেছেই এই কারণে যে এখানে আমরা সব রকম কাজ করতে পারি। তোমার ইন্টারনেটের মানে ব্যবহারের এখন এত ব্যাপকতা এসছে যে সেখান থেকে আমরা মোটামুটি গেম খেলা তো থাকলো, তার সাথে এখন তো সবার ফেভারিট যেটা থাকে, যদিও এখন সেই ফেভারিট জিনিসটা ব্যানও করে দিয়েছে, তো সেই সব জিনিস টিকটক, তাছাড়া তো এমনি এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবও রয়েছে। আর তার সাথে কি এমন কি তুমি এখান থেকে তোমার অনলাইন ট্রানজ্যাকশানও করতে পারো। তুমি কাউকে ধরো কোনো টাকা পয়সা দেবে, তুমি সেটা পেটিএম বা কোনো একটা ধরো অ্যাপের মাধ্যমে সেটা তুমি পয়সাও ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, তো তুমি যদি ভালো করে দেখো এই প্রত্যেকটা মানে ফোনের যে আস্তে আস্তে মানে একটার পর একটা যেতে যেতে তোমার কি হচ্ছে, প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এদের আস্তে আস্তে জিনিসটা কি হচ্ছে, সরল থেকে জটিল হয়ে উঠছে, তাই না? আগে তোমার জিনিসটা বড় ছিল কিন্তু কি খুব সরল ছিল, কাজ একটা দুটোই করতো। সেখান থেকে যত আলটিমেটলি সেটা এগোতে থাকছে, তার কাজের যে ধরনটা সেটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা আস্তে আস্তে কি হচ্ছে, এটা হচ্ছে বিকাশ হচ্ছে, ওই যে ওখানে কথাটা বললাম ক্রম বিকাশ। তো আস্তে আস্তে কি হচ্ছে, জিনিসটা ডেভেলপমেন্ট হচ্ছে, জিনিসটা বিকাশ হচ্ছে। তো এই হচ্ছে আবার এটা যেরকম ফোন দিয়ে দেখালাম, তো আমাদের মানুষের ক্ষেত্রেও, আমাদের জীবের ক্ষেত্রেও জিনিসটা অনেকটা সেম। এবার চলো তাহলে এবার আমরা আসল জায়গায় হচ্ছে চলে আসি, যেটা আমরা বলতে চাইছিলাম যে আমাদের এই ইভলিউশন কথাটা কোথা থেকে এসছে, সেটা হচ্ছে ইভলভিয়ার থেকে, যার মানে হচ্ছে ক্রমবিকাশ। এবার যদি তোমাকে হচ্ছে সংজ্ঞা চায়, যে সংজ্ঞাটা কি, শুধু তো মুখে বললি কেউ মেনে নিচ্ছে না, তো এটার সংজ্ঞা তোমাকে যেটা বলতে হবে যে মন্থর কিন্তু গতিশীল প্রক্রিয়ায় কি হতে হবে, যে জিনিসটা খুব স্লো হতে হবে প্রসেসটা। যে এরকম নয় যে আমার ধরো যখন প্রথম মোবাইল ফোন এসেছিলো, এরকম নয় যে লোকে তখনই ভেবে নিয়েছে যে হ্যাঁ আমি কালকে অ্যান্ড্রয়েড তৈরি করে ফেলবো, আমি কালকে অ্যাপেলের একদম হাইফাই ফোন তৈরি করে ফেলবো। তো জিনিসটা যেটা হয়েছে, ব্যবহার করতে করতে মানুষের মাথায় এসছে, আস্তে আস্তে তার মধ্যে মানে যারা ডেভেলপার থাকে তারা কাজ করতে করতে জিনিসটা হচ্ছে হয়েছে। ঠিক সেরকমভাবে আমাদের জীবের ক্ষেত্রে এই জিনিসটা আরও স্লো প্রসেস। ঠিক আছে, তো কি ব্যাপারটা, তাহলে এটা একটা মন্থর প্রসেস, মন্থর বা হচ্ছে স্লো যে প্রসেস সেটা, কিন্তু কি হচ্ছে এটা একটা গতিশীল প্রসেস, গতিশীল একটা ধারাবাহিক প্রসেস। এরকম নয় যে জিনিসটা আজকে হয়েছে কালকে যে হ্যাঁ আজ আমার বিকাশ করতে ভালো লাগছে না, অনেক হয়েছে আজকে আমি রেস্ট নিলাম, তো সেরকম নয়, জিনিসটা তোমার চলতেই থাকে। আমরা মানে তোমাদের যদি জেনেটিক্স পড়া থাকে, আমি তো এখনও জেনেটিক্স শুরু করিনি, তো জেনেটিক্সে একটা টার্ম আছে, সেটা হচ্ছে দেখবে মিউটেশন, যে তোমার শরীরের মধ্যে যদি কোথাও কোনো চেঞ্জ আসে, মানে তোমার জিনের মধ্যে, তাকে বলে মিউটেশন। তো এই যে জিনের মধ্যে চেঞ্জ এলো, তো মানে চেঞ্জটা যে এলো, সেই চেঞ্জটা কি এসে থেমে যায় সেটা নয়, সেই চেঞ্জটা কি হয় পরবর্তী জেনারেশনে যায়, সেটা পরবর্তী জেনারেশনের কাছে আরেকটু প্রম্পট হয়, মানে আরেকটু
স্পষ্ট হয়, সেটা তার পরবর্তী জেনারেশনে যায়। তো এরকমভাবে কি হয়, তোমার কোনো ক্যারেক্টার বলো, নতুন ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে ক্রমশ পরবর্তী জেনারেশনে বা পরবর্তী তোমার যে বংশগত প্রক্রিয়া সেটা হচ্ছে চলতে থাকে। ঠিক সেরকমভাবেই এটাও কি হচ্ছে, একটা মন্থর প্রক্রিয়া, অথচ কি হচ্ছে, এটা একটা গতিশীল প্রক্রিয়া, গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট সংজ্ঞা, এই টার্মগুলো না লিখলে হচ্ছে তোমার নাম্বার কাটা যেতেও পারে। তো ধারাবাহিক প্রক্রিয়া হবেটা কি, ধারাবাহিক প্রক্রিয়ায় যেটা হবে যে আমাদের সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিলতম জীবের উৎপত্তি হবে। তাহলে কি হবে, সরল জীব থেকে আমার কিসে হবে, হচ্ছে জটিল জীবের উৎপত্তি হবে। এই প্রসেসটাকেই তোমার কি বলছে, বলছে হচ্ছে আমার অভিব্যক্তি। ঠিক আছে, তাহলে অভিব্যক্তি খুব সোজা জিনিস, যে তোমাকে কি লিখতে হবে, যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায়, গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় তোমার কোনো আদিম সরল জীবের, সেটা কি হচ্ছে আস্তে আস্তে তার ক্রমান্বয় বা ক্রম বিকাশের ফলে জটিল জীবের উদ্ভব হয়, সেই প্রক্রিয়াকে বলছে হচ্ছে আবার অভিব্যক্তি। ঠিক আছে, অভিব্যক্তির ফলে কি হয়, তো অভিব্যক্তির ফলে একটা টাইম পর যেটা হয়, সেই টাইমটা এরকম নয় যে আজকে হয়েছে 10 বছর পরে হয়ে যাবে, সেটা মানে বহু বছর পরে একটা নতুন ধরনের জীবের হচ্ছে প্রকাশ ঘটে। যেরকম উদাহরণ দিই, সেরকম হচ্ছে দেখবে যে তোমার প্রজাপতির হচ্ছে বিভিন্ন রকম তোমার হচ্ছে টাইপ হয়, সব প্রজাপতির ডানা একরকম দেখতে হয় না। তো প্রথম যে ধরো প্রজাপতি তৈরি হয়েছিল, তাদের যে জিনের মধ্যে, তো প্রজাপতির ডানার যে রং, ধরো আমি এখানে বলছি যে প্রজাপতির ডানার যে রং, সেই রঙের কি হচ্ছে তোমার কিছু জিন থাকবে, কারণ তোমার শরীরের বলো সেই তার প্রত্যেকটা যে ফিজিক্যাল তোমার মানে যেটা তুমি বাইরে থেকে দেখে তুমি আইডেন্টিফাই করতে পারছো, তাকে শনাক্ত করতে পারছো, তার জন্য তোমার কি হয়, তোমার ভেতরে ডিএনএর মধ্যে সেটার জন্য কোনো না কোনো জিন থাকবে। ঠিক আছে, তো সেই ডানার রঙের জন্য কোনো একটা জিন ছিল ধরো, তো আমি এটাকে ধরে নিলাম একটা জিন আছে, সেই জিনটার নাম আমি ধরে নিলাম জিন সি। সেই জিন সির মধ্যে কোনো কারণে কোনো মিউটেশন হলো, মিউটেশন মানে সেই জিন সির মধ্যে, জিন মানে কি, সেখানে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে কি থাকে, ডিএনএর মধ্যে আমরা পড়েছি নাইট্রোজেন বেস থাকে, যখন আবার পরে রিভিশন হবে তোমরা ব্যাপারটা বুঝে যাবে। তো নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যদি কোনো চেঞ্জ এসে যায়, তো তাহলে এবার জিন সিটা কি হলো তোমার হচ্ছে একটু পাল্টে গিয়ে তোমার হয়ে গেল পরবর্তীকালে, এটা একদিনে হবে না, এটা এই ধরো প্রথম যে প্রজাপতি তার ডানার রঙে জিন সিটার চেঞ্জ হলো, তারও 8-10টা জেনারেশন পরে এই জিন সির ধরো যে চেঞ্জটা এলো, সেটাকে আমি জিন ড্যাশ লিখলাম ওপরে। ঠিক আছে, তো এই চেঞ্জটা এলো, এই চেঞ্জটা হওয়ার ফলে কি হয়ে গেল, যে ডানার যে রঙটা সেটা হচ্ছে তোমার পাল্টে গেল একটুখানি। তো এরকমভাবেই কি হয়েছে তোমার অভিব্যক্তিতে আলটিমেটলি যেটা হয় যে নতুন জীবের উদ্ভব হয়, যে একই প্রজাতি থাকে কিন্তু কি হয়ে যায়, মানে সরি একই প্রজাতি বললে ভুল হবে, মানে একই গণ থাকে কিন্তু কি প্রজাতিগুলো যে এত ডিফার করছে, এত আলাদা হচ্ছে, তো সেটার পেছনে কারণ হচ্ছে এটাই। ঠিক আছে, সেটা হচ্ছে অভিব্যক্তি। তাহলে এখান থেকে প্রথম যেটা কোয়েশ্চেন দিতে পারে সেটা হচ্ছে সংজ্ঞাটা, আর কোন শব্দ থেকে এসছে এটা দিলেও মানে কপাল ভালো হলে দিতে পারে, জেনারেলি আমার মতে আসে না। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এখানে 2-3টে থিওরি তোমাদের মাঝে মাঝে তুলে দেয়, সেই থিওরির প্রবক্তাকে সেটা তুলে দেয়। আর এমনিতে মানে ফ্ল্যাট প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে যে জীবনের বা প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছিল তার ধাপগুলো বর্ণনা করো। তো চলো একটুখানি সেটা দেখে নেওয়া যাক। তো এবার আমরা যেটা পড়বো সেটার আমি হেডিং দিই, সেটার হেডিং হচ্ছে জীবনের উৎপত্তি। এটা প্রাণের উৎপত্তিও যদি দেয় তারও কিন্তু তোমার জিনিসটা একই হচ্ছে অ্যান্সার হবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি যে আমাদের পৃথিবী বহু বছর আগে, সেই বহু বছরটাও কত যুগ আগে, সেটা হচ্ছে প্রায় আজ থেকে 300 কোটি বছর আগে।
ঠিক আছে। 300 কোটি বছর আগে কি হয়েছিল, আমাদের পৃথিবী একটা কি মানে আস্তে আস্তে, তারও আগে যেটা ছিল যে জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড ছিল, গ্যাসীয় অগ্নিপিণ্ড। আমরা পড়েছিলাম, তোমাদের হিস্ট্রিতে পড়ে থাকতে পারো, ইয়েতে পড়ে থাকতে পারো, যে একটা জ্বলন্ত মানে গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল। সেখান থেকে আস্তে আস্তে কি হয়েছিল, তোমার জীবের আবির্ভাব হয়েছিল। তো সেই তোমাকে প্রথম একটা শর্ট কোয়েশ্চেন এখান থেকে দেবে যে মানুষ মানে জীবের আবির্ভাব, প্রথমে তো মানুষ হয়নি, প্রথমে ছোট ছোট ব্যাকটেরিয়া এসছে, এককোষী জীব এসছে। তোমাকে বলবে যে প্রথম জীবের আবির্ভাব কোথায় হয়েছিল এবং কত সাল বা কখন হয়েছিল। তো প্রথম যে জীবের আবির্ভাব, ঠিক আছে, তো জীবের আবির্ভাব কোথায় হয়েছিল, সেটা হচ্ছে আমাদের জলে হয়েছিল। জলে বলতেও আমি যদি আরও করি, সমুদ্রে হয়েছিল, ঠিক আছে। প্রথম যে জীব সেটা আমাদের এরকম স্থলের মধ্যে ঘুরে বেড়াতে প্রথমে শুরু করেনি, সেটা প্রথমে হচ্ছে জলে ছিল। আর কবে হয়েছিল, কখন যদি প্রশ্নটা দেয়, তাহলে তোমাকে বলতে হবে আজ থেকে আনুমানিক 300 কোটি বছর আগে, ঠিক আছে। অন্তত এটাই হচ্ছে বইয়েতে দেওয়া আছে। কিছু কিছু বইয়েতে এটা হচ্ছে ডিফার করে, কোনো কোনো বইতে এটা 350 মানে 350 কোটি বছর আগেও লেখা থাকে। কিন্তু মানে জেনারেলি তোমাদের যে সাঁতরার যে বইটা পাবলিকেশান ইউজ করা হয়, সেইটাই মেনলি ধরা হয় যে 300 কোটি বছর আগে আমাদের আনুমানিক জীবের উৎপত্তি হয়েছিল, ঠিক আছে। হলো, এবার ব্যাপারটা হচ্ছে কিভাবে, যে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, গ্যাসীয় অগ্নিপিণ্ড, সেখান থেকে হঠাৎ করে একটা জীব কিভাবে তৈরি হয়ে গেল। তো এবার স্বাভাবিক ব্যাপার, কারা এই মানে তত্ত্বগুলো দেবে, সেগুলো কোনো বিজ্ঞানীরাই দেবে। এবার তারা যে তত্ত্বগুলো দেবে, তাদের থিওরিগুলো দেবে, সেই থিওরিগুলোর তো কোনো সেরকমভাবে প্রুফ নেই। কারণ আমি যদি বলি যে আজ থেকে 300 কোটি বছর আগে তোমার একটা জীব ছিল যার নাম ছিল হচ্ছে উড়ি বাবা, তো বললেই তো আর কেউ কেউ বিশ্বাস করবে না, তো তোমাকে তার সপক্ষে যুক্তি দিতে হবে। তো সেরকমভাবে ঠিক মানে তোমার তখনকার কিছু কিছু বিজ্ঞানী আছেন যারা 1900 সালে তোমার হচ্ছে কিছু কিছু থিওরি দিয়েছিল। তো বহু থিওরির পরে একজন দুজনের থিওরি হচ্ছে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। কেন, তারও অনেক কারণ আছে। তো চলো শুরু করা যাক। তো প্রথম দিকে যেটা হয়েছিল, বিভিন্ন বিজ্ঞানী, যেরকম তোমার এখানে আরও যেতে যেতে আরও কয়েক বিজ্ঞানীর নাম আমরা পাবো এতে। তো কিছু তো মানে আগেকার যুগে তখনকার বিজ্ঞানী তারা সব বলেছিলেন যে আমাদের মানে জীবের যে উৎপত্তি সেটা হচ্ছে ভগবানের জন্য, যে ভগবান উৎপত্তি করেছে, তাই জন্য হচ্ছে জীব উৎপত্তি হয়ে গেছে। কিন্তু মানে এবার ভগবানেরই আমরা হচ্ছে তার ভগবান আছে কি নেই সেই জন্যই আমাদের হাজারটা থিওরি আছে, সে তাতেই হচ্ছে আমরা ঠিকঠাকভাবে প্রমাণ করতে পারি না যে ভগবান আদৌ আছে কি না। তো সে আবার সৃষ্টি করেছে, তো কেউ সেটা মানবেও না। কেউ কেউ বলেছে যে না, এমনি সমুদ্রের জল ছিল, সেখান থেকে হঠাৎ করে মানে একদিন হচ্ছে জীব সৃষ্টি হয়ে গেছে। তো এরকম বহু হচ্ছে ভুলভাল তত্ত্ব এসেছিল, সেই তত্ত্বগুলো সবই খারিজ হয়ে যায়। তো পরবর্তীকালে দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে মনে রাখতে হবে। একজন ভদ্রলোকের নাম হলো ওপারিন, এবং সেকেন্ড ভদ্রলোকের যে নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যালডেন। তো এনারা পরবর্তীকালে হচ্ছে মতবাদ আনেন, তাদের নিজস্ব মতবাদ। সেই মতবাদগুলোই গিয়ে কি হয়েছিল, পরবর্তীকালে স্বীকৃতি পেয়েছিল। তো তোমাকে অনেক সময়ের জন্য ঘুরিয়ে প্রশ্ন দেয় যে হ্যালডেনের এই মতবাদটি লেখো, বা তোমার ওপারিনের এই মতবাদটি লেখো। তো সেখানটা লিখতে গেলেও তোমাদের এই জীবনের উৎপত্তি থেকেই তুলে আনতে হবে। তো আমরা ধীরে ধীরে আসি যে কি হয়েছিল। তো আমি আগে স্টেপগুলো বলি। তো তোমাকে এটা অ্যাকচুয়ালি যদি তোমাকে বলে জীবনের উৎপত্তির ধাপগুলো লেখো, তুমি 1 2 3 4 করে হচ্ছে শুরু করবে, ঠিক আছে। তো তারা এই যে তোমার বিবর্তনের যে তোমার মানে জীবের কি যেভাবে বিবর্তন হয়েছে, সেই যে তার থিওরি নিয়ে বলেছিলেন, সেগুলোকে একত্রে কি বলা হয়, এগুলোকে একত্রে বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ, ঠিক আছে। মানে কেমিক্যাল চেঞ্জ কিভাবে এসেছিল, কারণ আমাদের শরীর বলো, আমাদের শরীরের মধ্যে কি আছে, কেমিক্যালই আছে। তোমার অজস্র উৎসেচক আছে, হরমোনস আছে, তোমার শরীরের ভেতরে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট,
তো ভিটামিন এগুলো কি আসলে, এগুলো তোমার হচ্ছে একটা রাসায়নিক কেমিক্যাল। তো এনারা এটাই বলতে চেয়েছেন যে কিভাবে কেমিক্যাল চেঞ্জ হয়ে হয়ে আলটিমেটলি হচ্ছে প্রাণের সঞ্চার হয়েছিল। তো ওই জন্য এদের মতবাদটাকে কি বলা হয়, সেটা হচ্ছে রাসায়নিক বিবর্তনবাদের মতবাদ বা রাসায়নিক বিবর্তনবাদ বলে। তো এই রাসায়নিক বিবর্তনবাদের মেন যে ধাপগুলো সেগুলো কি? তো প্রথম যে ধাপ সেটার হচ্ছে এটা বলি। প্রথম ধাপটার তোমার নাম যেটা লিখতে হবে সেটা হচ্ছে জৈব যৌগের উৎপত্তি। তো প্রথমেই তোমাকে যেটা লিখতে হবে যে আমাদের পৃথিবীটা কি ছিল। আমাদের পৃথিবী একটা জ্বলন্ত হচ্ছে গ্যাসীয় পিণ্ড ছিল। তো সেখানে মানে এই পৃথিবীর যে তোমার মানে যেটা রক, যেটা শিলা, সেটাকে ঘিরে কি ছিল, বিভিন্ন তোমার গ্যাস ছিল। কি কি গ্যাস ছিল? যেরকম তোমার হাইড্রোজেন ছিল, তোমার হচ্ছে নাইট্রোজেন ছিল, কার্বন ছিল। তো এই সব গ্যাসগুলো ছিল। কিন্তু মানে ভুলেও যে জিনিসটা হচ্ছে লিখবে না সেটা হচ্ছে যে আমাদের অক্সিজেন কিন্তু বাতাসে প্রথমেই তোমার হচ্ছে প্রেজেন্ট ছিল না। ঠিক আছে, এবার কি হলো এখানে প্রথম যেটা হলো সেটা হচ্ছে যে এই যে জৈব যৌগগুলো ছিল এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করলো। কারণ স্বাভাবিকভাবে আমরা আমরা জানি যে কিছু কিছু গ্যাস আছে একটু উত্তপ্ত হলেই তোমার হচ্ছে নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করে। তো দেখো এখানে হচ্ছে তোমার সি মানে কার্বন আর এদিকে এইচ তোমার একসাথে মিলে গিয়ে তোমার কি তৈরি করতে পারে, তোমার মিথেন তৈরি করতে পারে, CH4 তৈরি করতে পারে, যেটা আমরা জানি হচ্ছে মিথেন। আর কি তৈরি করতে পারে, তোমার অ্যাসিটিলিন তৈরি করতে পারে। অ্যাসিটিলিনের সংকেত কি, সেটা হচ্ছে C2H2। ঠিক আছে, এটা লেখে হচ্ছে অ্যাসিটিলিন। আচ্ছা, এই যে জৈব যৌগ কথাটার মানে কি? কথাটার মানেই হচ্ছে যে আমার মৌলগুলো মিলে, মৌল মানে যেগুলো তোমার হচ্ছে একটাই কম্পাউন্ড দিয়ে তৈরি, যেরকম CnH। তো সেই কম্পাউন্ড মানে যৌগ মানে মৌলগুলো সেগুলো একত্রে এসে তোমার কি করে, তোমার হচ্ছে যৌগ তৈরি করে, মানে একাধিক মৌল দিয়ে তৈরি হয়। আর জিনিসটা কি হবে সেটা হচ্ছে তার মধ্যে জৈবিক গুণ থাকবে। তো যেরকম তোমার অ্যাসিটিলিন হলো, তোমার হচ্ছে এদিকে আমার কি হচ্ছে মিথেন হলো, তোমার N এর সাথে H মিলে এসে তোমার NH3 তৈরি হলো। সেটা কি, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়া। তো কি হচ্ছে বিভিন্ন রকম তোমার হচ্ছে যৌগ তৈরি হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ধাপ, যে তোমার যে মৌলগুলো ছিল, যে গ্যাসগুলো ছিল, সেই গ্যাসগুলো থেকে তোমার আস্তে আস্তে কী হলো, তোমার হচ্ছে মানে একটা জৈব যৌগ তৈরি হলো। এবার কি জৈব যৌগগুলোর সাথে যেটা হলো যে তোমার এবার এখানে যেটা হচ্ছে যে বিদ্যুৎ সংযোগ হলো। কারণ দেখো আমাদের চারপাশের এনভায়রনমেন্ট তো সেরকমই ছিল, কারণ চারপাশে যে বায়ুমণ্ডল সেটা উত্তপ্ত ছিল, কিন্তু বায়ুমণ্ডল তো ছিল। বায়ুমণ্ডলেই আমাদের এটা তো একটা ন্যাচারাল ফেনোমেনন বা একটা তোমার ন্যাচারাল ঘটনা, সেটা হচ্ছে কি বিদ্যুৎ ক্ষরণ বা বিদ্যুৎ তোমার যেরকম আমাদের বাদ যেরকম পড়ে বিদ্যুৎ চমকায়। তো বিদ্যুৎ চমকানোর সাথেই যেটা হলো যে এখানের মধ্যে তোমার একটা আমাদের বাতাসের মধ্যে কী ছিল, অক্সিজেন ছিল না। তো অক্সিজেন যদি না থাকে তাহলে কী ছিল হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাসের ফর্মুলা কি, সেটা হচ্ছে O3। এবার কি হচ্ছে তার মধ্যে কি হলো, তার মধ্যে তোমার হচ্ছে তোমার ওই বিদ্যুৎ চমকালো, তোমার বিদ্যুৎ ক্ষরণ হলো। তো বিদ্যুৎ ক্ষরণ হওয়ার ফলে এই ওটা ভেঙে গিয়ে তোমার O3টা ভেঙে গিয়ে কি হলো, একটা O হলো আর হচ্ছে O2 হলো। তো এইভাবে আমরা হচ্ছে অক্সিজেনকে পেলাম। এবার কি হবে, এবার হচ্ছে যে এই যে জৈব যৌগগুলো ছিল সেগুলোর সাথে সাথে এবার কি হলো, তোমার হচ্ছে এগুলো সব জৈব যৌগের উৎপত্তির মধ্যেই তোমার ভেতরে হচ্ছে। তো তোমার প্রথম যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেন ঘটিত এবার জৈব যৌগ তৈরি হলো। তাহলে অক্সিজেন ঘটিত যৌগ। এবার দেখো তোমার এখানে CH4 ছিল, CH4 এর মধ্যে এসে তোমার যদি অক্সিজেন মানে ঢোকে বা তোমার CH আছে এরকম একটা হাইড্রোকার্বন বা জৈব যৌগের মধ্যে তোমার যদি অক্সিজেন ঢোকে, তোমার সেই জৈব যৌগে থাকবেটা কি, তোমার সেই জৈব যৌগ হয়ে যাবে CH আর O নিয়ে। তোমাদের মনে আছে কি না তোমরা একটুখানি মানে মনে করে দেখো যে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে আমাদের
যেটা তোমার হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, সেই শর্করার বেসিক উপাদানগুলো কী ছিল, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে দেখো আমার কার্বন হাইড্রোজেন এখানেই তৈরি হয়েছিল, সেখানে এসে এবার অক্সিজেনটা লেগে গেল, তো কি তৈরি হয়ে গেল, আমার তৈরি হয়ে গেল এখান থেকে শর্করা জাতীয় তোমার পদার্থ। এছাড়া কি, এটা যেমন শর্করারও তোমার CHO থাকে, সেরকম কি ফ্যাট বা তোমার যেটা স্নেহ পদার্থ বা লিপিড, তাদেরও কি থাকে, হচ্ছে CHO থাকে। ঠিক আছে, আবার কি হলো, এই ধরো এখানে মিথেন আছে CH4, তার মানে CH এখানে পেলাম, সেখানে সাথে অ্যামোনিয়া, যার এখানে N আমি পেলাম, আর ওইদিকে অক্সিজেন অর্থাৎ CHON। এই চারটে যখন মিলে যাচ্ছে, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, সেখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কারণ অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন যেটা, তার মেন বেসিকে কি থাকে, সেখানে থাকে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বন। তো এখান থেকে আমরা কি হয়ে গেল, অ্যামাইনো অ্যাসিডটা তোমার হচ্ছে আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো। ঠিক আছে, এছাড়া কি হচ্ছে, কিছু তোমার হচ্ছে তোমার কার্বন, মানে এই যে তোমার জৈব যৌগ, তার বিভিন্ন অন্যরকম বাই প্রোডাক্ট তৈরি হলো। মানে ধরো এখানে কার্বন আছে, কার্বনের সাথে যদি আমার এখানে অক্সিজেন যুক্ত হয়, শুধু কার্বনের সাথে অক্সিজেন, এই যে মূলকটা তৈরি হয়, এই মূলকটার নাম হচ্ছে কিটোন মূলক বা কিটোন বডি বলে এটাকে। তো আমি এটাকে কিটোন লিখলাম। বা তোমার ধরো এরকম সি আছে, একদিকে এইচ আছে, ও আছে, যেটা তোমার এখানে শর্করা বা ফ্যাটের ক্ষেত্রে এই যে মূলকটা তৈরি হলো, এটাকে বলছে হচ্ছে অ্যালডিহাইড মূলক। ঠিক আছে, এগুলো যখন তোমরা কেমিস্ট্রিতে হচ্ছে পড়বে আবার, তো এই সব মূলকগুলো তোমাদের কি হচ্ছে, তোমাদের তৈরি হতে শুরু করলো। তো যখনই তোমার এবার কি হচ্ছে, এই যে এত রকম ভ্যারাইটি তৈরি হলো, প্রথম দিকে কী ছিল, গ্যাস ছিল, গ্যাসগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া হলো, এইখানে তোমার হচ্ছে ওজনের মধ্যে কি হলো, তোমার হচ্ছে বিদ্যুৎ সংযোগ হলো, তো বিদ্যুৎ সংযোগের ফলে সেই ওজনটা ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করলো, সেই অক্সিজেন এসে এই তোমার মানে যে যৌগগুলো ছিল, সেই যৌগগুলোর সাথে তোমার হলো বিক্রিয়া করলো, করে তোমার যে বেসিক আমার মানে জীবনের বেসিক গঠন, কারণ আমাদের শরীর কী দিয়ে তৈরি, এই যে অজস্র যে আমরা খাবার খাচ্ছি সারাদিনে, সেই প্রোটিন, ফ্যাট, শর্করা এই দিয়েই তৈরি। তো সেই সব হচ্ছে বেসিক ফিচারগুলো হচ্ছে আমাদের শরীরে আস্তে আস্তে, মানে বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে তৈরি হতে শুরু করলো। এবার এই সব গেল হচ্ছে আমার প্রথম যে তোমার হেডিং বা প্রথম যে ধাপ, যে জৈব যৌগের উৎপত্তি হলো। এবার জৈব যৌগের উৎপত্তির পরে সেকেন্ড জিনিসটা কি হবে, মানে সেকেন্ড ধাপ কি হবে, তো এই জিনিসটা একটুখানি লিখে নাও, এরপরে আমরা সেকেন্ড ধাপে যাচ্ছি। তো সেকেন্ড যে ধাপটা হলো, সেই ধাপে কি হলো, যে এই জৈব যৌগগুলো কি হলো, তোমার হচ্ছে সমুদ্রের জলে গিয়ে সেগুলো হচ্ছে মিশলো। তাহলে সমুদ্রের জলে জৈব যৌগের মিশ্রণ। এবার স্বাভাবিকভাবে তোমার যেরকম বৃষ্টি হলে কি হয়, যে তোমার আমাদের যেটা তোমার জলীয় বাষ্পগুলো ওপরে যায়, ভারী হয়, তো সেগুলো নিচে ঝরে পড়ে, ঠিক সেমভাবেই এই যে তোমার বাতাসের মধ্যে এত বিক্রিয়া হচ্ছে, জৈব যৌগ তৈরি হচ্ছে, সেগুলো কি হবে, বাতাসে ওরকমভাবে থাকতে পারবে না, তো সেগুলো কি হবে, স্বাভাবিকভাবে গ্র্যাভিটির জন্য বা তোমার এই যে অভিকর্ষীয় ত্বরণের জন্য সেগুলো নিচে এসে পড়বে। নিচে তখন কি ছিল, আমাদের নিচে তখন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পৃথিবীটা প্রায় তোমার হচ্ছে পুরোটাই তোমার সমুদ্রে ঢাকা ছিল। কারণ আমরা তোমরা জিওগ্রাফিতে হয়তো পড়েছো যে আমাদের কি হয়েছিল, যে আমাদের পৃথিবীর মধ্যে অনেকগুলো পাত আছে, যেগুলোকে বলে প্লেট। তো সেই পাতগুলোই পরবর্তীকালে তোমার হচ্ছে বিভিন্নভাবে সঞ্চারণ হওয়ার ফলে আমাদের এই যে ভূমিভাগ, সেগুলো তৈরি হয়েছে। তো তখনও যখন ভূমিভাগ সেরকমভাবে তৈরি হয়নি, তখন কি হয়েছিল, এই যে তোমার জৈব যৌগের যে এতগুলো জৈব যৌগ, সেগুলো সব এসে কোথায় পড়েছিল, হচ্ছে সমুদ্রের জলে পড়েছিল। এবং যেহেতু আমাদের পৃথিবী কী ছিল, একটু গরম, মানে তোমার বলতো না জ্বলন্ত অগ্নিপিণ্ড, তো যেহেতু ওটা গরম ছিল, তো সমুদ্রের জল, ঠিক আছে, এই হচ্ছে ধরো সমুদ্রের জল, যদি এটা সমুদ্রের কম কড়াইয়ের জল লাগছে, তো ঠিক আছে, আমার এখানে তো সমুদ্র আঁকা সম্ভব না, তো ধরো এই সমুদ্রের জলের মধ্যে কি হলো, তোমার ওই যে তোমার অণুগুলো বিভিন্ন রকম, তো সেই অণুগুলো এসে তোমার হচ্ছে এর মধ্যে জলের মধ্যে পড়তে লাগলো। তো এই যে জিনিসটা তোমার, এই যে তোমার ফ্যাটি অ্যাসিড, তোমার গ্লুকোজ বলো, তোমার বিভিন্ন রকম অ্যালডিহাইড, কিটোন, যেগুলো আমি ওখানে নাম নিয়েছিলাম, সব এসে যখন এই নিচে সমুদ্রের মধ্যে একটা তোমার মানে এসে মিশলো, তো জিনিসটাকে এখানে এবার ওই ভদ্রলোকের নাম, বিজ্ঞানীর নাম কি,
হ্যালডেন। হ্যালডেন বললেন যে এগুলো সব এসে সমুদ্রের মধ্যে পড়লো। এবং দেখো আমরা যখন মানে বাড়িতে যখন মায়েরা দেখবে স্যুপ রান্না করে, সেই স্যুপের মধ্যে কি থাকে, তোমার হচ্ছে বিনস, মটরশুঁটি যা থাকে মোটামুটি সবজি যার মধ্যে দেওয়া থাকে, আর একটা ঝোল হয়, মানে তোমার গরম একটা জল ইয়ের মধ্যে, তার মধ্যে সব ওই সবজিগুলো হচ্ছে দিয়ে দেয়। যদিও আমরা এখন ইনস্ট্যান্ট খাই নড়ের স্যুপ, তো তার মধ্যে তুমি যদি ভালো করে দেখবে গাজর ফাজর সব কিছু থাকে, তো সব জিনিসটা কি হয় এর মধ্যে এসে পড়লো। তো তিনি জিনিসটাকে এর সাথেই কল্পনা করেছেন, যে একটা স্যুপের সাথে কল্পনা করেছেন, এবং তিনি এই যে গোটা জিনিসটাকে এটাকে তিনি মানে কিসের নাম দিলেন, তিনি এটাকে বললেন হচ্ছেন হট ডাইলিউট স্যুপ। ঠিক আছে, বাংলাতে বলে হচ্ছে গরম তরল ঝোল, বললে জিনিসটা একটু শুনতে খারাপ লাগে, তো স্যুপ। ঠিক আছে, পরীক্ষায় কখনো কোনো প্রশ্ন দেয় যে গরম তরল স্যুপ বলতে কী বোঝো, যদি ইংলিশ টার্মটা দিয়ে বেশি মানে কোয়েশ্চেনটা আসে, মানে এটাকেই তোমার বাংলায় লিখে যে হট ডাইলিউট স্যুপ, এই তত্ত্বের প্রবক্তাকে, তো এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে হ্যালডেন। মনে রাখার আরও একটা হচ্ছে ইজি জিনিস, হট ডাইলিউট স্যুপ, এটা এইচ, হ্যালডেনের শুরুতে হচ্ছে এইচ, তো এইচ এর সাথে এইচের মিল আছে। ঠিক আছে, তাহলে হ্যালডেন হট ডাইলিউট স্যুপ। তোমাকে বলবে যে হট ডাইলিউট স্যুপ বলতে কী বোঝো, তো তোমাকে বলতে হবে যে আমাদের পৃথিবী আগে হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তো বিভিন্ন ক্রম বিবর্তনের ফলে সেখানে হচ্ছে জৈব যৌগ তৈরি হলো, সেই জৈব যৌগগুলো কী হলো তোমার পরবর্তীকালে আমাদের এই সমুদ্রের মধ্যে এসে সেই গরম সমুদ্রের জলের মধ্যে এসে মিশে কি তৈরি করলো, একটা তোমার হচ্ছে একটা মিশ্রণ তৈরি করলো জৈব যৌগের। এই মিশ্রণটাকেই কি নাম দিয়েছি, হট ডাইলিউট স্যুপ। কে দিয়েছেন, হ্যালডেন দিয়েছেন। ওকে, বোঝাতে পারলাম। এবার কি হলো, এবার হচ্ছে যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা তোমার ইয়েতে এলো, সেকেন্ড গেল, এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বরের যেটা হচ্ছে সে জিনিস, সেটা কি লিখবো, তোমার নিউক্লিক অ্যাসিড গঠন। কি এই জিনিস, এবার দেখো আমাদের শরীরের মধ্যে যে শুধুমাত্র কাঠামোর জন্য আমাদের হচ্ছে প্রোটিন, ফ্যাট, তোমার শর্করা লাগবে, সেটা তো ঠিক আছে, কিন্তু কাঠামো ছাড়াও আমাদের যে কোনো জীব, সেই জীবের মধ্যে ইউনিক যে জিনিসটা থাকে সেটা কি, সেটা হচ্ছে তার ভেতরের হচ্ছে জিন, তার ভেতরের ডিএনএ। ডিএনএটা কী জিনিস, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউক্লিক অ্যাসিড। তোমরা যেহেতু পড়ে এসছো তোমার ক্রোমোজোম চ্যাপ্টারটা, তো ক্রোমোজোম চ্যাপ্টারের মধ্যেই তোমরা পড়বে যে আমাদের শরীরের মধ্যে কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড কী রকমের হয়, তোমার 2 রকম হয়, একটা হচ্ছে তোমার ডিএনএ পড়েছি, একটা হচ্ছে আমার আরএনএ পড়েছি। যদি আমরা দেখাতে পারি যে এই যে সব জৈব যৌগগুলো এখান থেকে কোনোভাবে তোমার ডিএনএ আর আরএনএ তৈরি হয়ে গেছে, মানে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, তাহলেই আমি বলতে পারি যে আমাদের যে বেসিক একটা জীব তৈরি করার জন্য দরকার, এই জীবটা মানে আমরা নই, এই জীবটা হচ্ছে একটা ছোটো ব্যাকটেরিয়া বা ছোটো একটা সেল। কারণ প্রথমে আমাদের কি হয়েছিল, প্রোক্যারিওটিক সেল তৈরি হয়েছিল, আদিকোষ। তো একটা ডিএনএর বা নিউক্লিক অ্যাসিডের যদি আমরা গঠন দেখাতে পারি, বা ওটা গঠিত হয়েছিল সেটা যদি আমি বলতে পারি, তাহলে আমি এটা মানে প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ পরবর্তীকালে এখান থেকে কোষ তৈরি হলেও হতে পারে। তো যে কি হয়েছিল, তো এই যে তোমার হট ডাইলিউট স্যুপের মধ্যে তোমার নিউক্লিক অ্যাসিডেরও আবার ছোট ছোট যে তোমার হচ্ছে একক, আমার যেরকমভাবে প্রোটিনের ছোট এককটার কী নাম, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, ফ্যাটের ছোট এককের কী নাম, তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তোমার আমাদের হচ্ছে কার্বোহাইড্রেটের ছোট এককের কী নাম, গ্লুকোজ। ঠিক সেরকমভাবে নিউক্লিক অ্যাসিডের যে ছোট একক তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। তো এই যে গরম তরল স্যুপ, এখানের মধ্যে কি ছিল, এখানের মধ্যে তোমার নিউক্লিওটাইড ছিল। নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি, নিউক্লিওটাইড হচ্ছে আমার CHO আর N, এই 4টে জিনিস তো থাকে, তার সাথে কি থাকে তোমার হচ্ছে ফসফেট থাকে। ঠিক আছে, ফসফেট গ্রুপ থাকে, আর হচ্ছে তোমার একটা নাইট্রোজেন বেস থাকে। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো কি হলো, তোমার নিউক্লিওটাইড তোমার হচ্ছে আস্তে আস্তে তোমার তৈরি হলো, এই হট ডাইলিউট স্যুপের মধ্যেই তৈরি হলো। এবার সেই নিউক্লিওটাইডগুলোই কি হলো, পরস্পর তোমার যুক্ত হতে থাকলো, মানে একের পর এক তোমার নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে গিয়ে তোমার কি তৈরি করলো, হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিওটাইড, সেখান থেকে কি তৈরি হলো, নিউক্লিক অ্যাসিড।
ঠিক আছে। তো নিউক্লিক অ্যাসিড তৈরি হলো। নিউক্লিক অ্যাসিডের মধ্যেও প্রথম কোন জিনিসটা তৈরি হচ্ছে, এটা টিচারদের খুব ফেভারিট কোয়েশ্চেন, যে প্রথম মানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রথম কি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে প্রথমে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, ডিএনএ আমাদের অনেক পরে এসেছিল। কেন আরএনএ প্রথম তৈরি হয়েছিল? কারণ আরএনএ আর ডিএনএর মধ্যে মেন পার্থক্য কী, যে আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে একতন্ত্রী, আর ডিএনএ হচ্ছে আমার ডবল স্ট্যান্ডার্ড, তাই তো। তো প্রথমে আগে তো একটা তোমার তন্ত্রী তৈরি হবে, একটা তন্ত্রী তৈরি হলে তবে তো তাকে পেঁচিয়ে মানে পরের তন্ত্রীটা তৈরি হবে। তাই জন্য কী হয়েছিল, আগে আমার কি হবে, আরএনএ তৈরি হয়েছিল। তো কোয়েশ্চেন আসে খুব, যে প্রথম আমাদের যে নিউক্লিক অ্যাসিড সেটার নাম কি, তো তোমাকে লিখতে হবে যে প্রথমে আমাদের আরএনএ তৈরি হয়েছিল। ওকে, তাহলে আমরা আরএনএ ডিএনএ পেয়ে গেলাম, মানে স্পেশালি আমরা নিউক্লিক অ্যাসিড পেয়ে গেলাম, এইদিকে আমাদের ওইদিকে প্রোটিন, ফ্যাট, শর্করা সব পেয়ে গেলাম। তো যখন সব পেয়ে গেলাম, আর কিসের ওয়েট, কিসের দেরি। তো এরপরের আমাদের লাস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ, এবার হচ্ছে 4 নম্বর এবং আলটিমেট ধাপ, সেটা হচ্ছে প্রোটোবায়ন্ট সৃষ্টি। ঠিক আছে, প্রোটোবায়ন্ট সৃষ্টিটা কীরকম এটা জিনিসটা, তো এখানে কি হলো, তোমার যে ওই গরম তরল স্যুপ, সেখানের মধ্যে তোমার প্রচুর পরিমাণের এই যে তোমার প্রোটিনগুলো, সেগুলো সব হচ্ছে এখানে প্রোটিন আছে, ফ্যাট আছে, শর্করা আছে। তো এগুলো কি হলো, এগুলো যেগুলো তোমার একই রকম জিনিস, সেগুলো তোমাদের নিজেদের মধ্যে হচ্ছে ওরা কাছাকাছি চলে আসতে শুরু করলো। মানে কি, তো ধরো এই হচ্ছে আমার আবার সমুদ্র এলো, তো এটা আমার একটা বাথটবের মতো সমুদ্র। এই সমুদ্রের মধ্যে কি হচ্ছে, জল তো আছে, জলের সাথে সাথে তোমার হচ্ছে বিভিন্ন রকম, ধরো এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রোটিনের অণু। ঠিক আছে, তো এই প্রোটিনের অণুগুলো এরকমভাবে ভেসে বেড়াচ্ছে। এইগুলো তোমার ধরো হচ্ছে তোমার ফ্যাটের অণু, তো ফ্যাটের অণুগুলোকে একটু বড় বড় করি, তো এটা ধরো এরকম হচ্ছে ফ্যাটের অণু ঘুরে বেড়াচ্ছে। এরপরে কি আছে, তোমার হচ্ছে কার্বোহাইড্রেটের অণু, তো ধরো এটা হচ্ছে আমার কার্বোহাইড্রেটের অণু। ঠিক আছে, এগুলো তোমার এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড, তো নিউক্লিক অ্যাসিডের জন্য আমি সবুজ নিই, তো এটা হচ্ছে আমার এরকম নিউক্লিক অ্যাসিড ঘুরে বেড়াচ্ছে। তো সব এরকম এলোমেলোভাবে কি ঘুরে বেড়াবে। তো পরবর্তীকালে যেটা দেখা গেল, যে এই একই রকম যেসব তোমার জিনিসগুলো, যেরকম তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলো বা তোমার হচ্ছে প্রোটিন বলো, স্পেশালি প্রোটিনগুলো, কারণ প্রোটিন থেকে আলটিমেটলি তোমার এনজাইম তৈরি হবে। তো এই জিনিসগুলো মানে প্রোটিনগুলো সেই গরম তরল স্যুপ থেকে কি হচ্ছে, আলাদা হয়ে এক জায়গায় জড়ো হতে শুরু করলো। মানে সব এই যে প্রোটিনের যে কণাগুলো, সেই প্রোটিনের কণাগুলো সব তোমার এক জায়গায় চলে এলো। ঠিক আছে, এক জায়গায় চলে এসে এটা কী তৈরি করলো, এটা হচ্ছে একটা কোলয়েড তৈরি করলো। ঠিক আছে, কোলয়েড আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, যে এটা তোমার হচ্ছে মানে একটা তোমার জাতীয় দ্রবণ পদার্থ, যেখানে তোমার কি হয়, যে কণাগুলো একটুখানি তোমার তার যে ব্যাসগুলো বা ব্যাসার্ধগুলো সেটা একটুখানি বড় হয়। তো ওখান থেকে কী হলো, তোমার কোলয়েড জাতীয় পদার্থ তৈরি করলো। এই কোলয়েড জাতীয় পদার্থগুলোরই একটা নাম, একটা স্পেশাল নাম হলো, নামটা কি, কোয়াসারভেট। এই স্পেশাল টার্মগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। তো ওখানে একটা স্পেশাল টার্ম পড়লাম, সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ, এখানে একটা স্পেশাল টার্ম পড়বো কোয়াসারভেট। তো তোমাকে প্রশ্ন দিতে পারে যে কোয়াসারভেট কী, তো তোমাকে এটা খুব ফেভারিট কোয়েশ্চেন টিচারদের, সেটা হচ্ছে কোয়াসারভেট কী বলতে গেলে তোমাকে এটাই বলতে হবে যে জীবন সৃষ্টির সময় কি হয়েছিল, এই যে তোমার সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন রকম জৈব যৌগ, নিউক্লিক অ্যাসিড সব এসে কী হয়েছিল, মিশেছিল, এবং পরবর্তীকালে সেখান থেকে প্রোটিনগুলো আলাদা হয়ে গিয়ে কী হয়েছিল, একত্রিত হয়ে কোলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল, যাকে কোয়াসারভেট বলে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে কোয়াসারভেট কথাটা, এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা কোন ভদ্রলোক দিয়েছিলেন, তো এই যে তত্ত্বটা এটা দিয়েছিলেন হচ্ছেন ওপারিন। দুটোই আমাদের মেন তত্ত্ব আছে, এছাড়াও আরেকটা তত্ত্ব একটু পরে পড়বো, সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ারের তত্ত্ব। তো মেনলি হচ্ছে দুটো তত্ত্ব যেটা একদম মনে রাখতেই আসে পরীক্ষার জন্য, একটা হচ্ছে তোমার এই হট ডাইলিউট স্যুপ, একটা হচ্ছে কোয়াসারভেট, এবং এটা ছেলে মেয়েদের মধ্যে মাঝে মাঝেই গুলিয়ে যায়। তো এটা যাতে না গোলায় আমি তোমাকে ট্রিক্স বলে দিলাম, যেখানে এইচ, হ্যালডেনেরও এইচ, তো এইচ একসাথে হবে, তাহলে হট ডাইলিউট স্যুপটা কে করেছেন, হ্যালডেন দিয়েছেন, আর কোয়াসারভেট যে মডেলটা এটা কে দিয়েছেন, এটা হচ্ছে ওপারিন দিয়েছেন। তো এই কোয়াসারভেট হলো না হয়, কোলয়েড তৈরি হলো। তো কোলয়েড তৈরি হয়ে কি হবে, তো তোমার
যদি তোমার এই প্রোটিন জাতীয় পদার্থগুলো কাছাকাছি আসে, তো সেখান থেকে তোমার আস্তে আস্তে যেটা তৈরি হবে যে আমাদের যে শরীর, আমাদের যে কোষ, আমাদের কোষের গঠনটা তোমাদের যদি মনে থাকে, আমাদের কোষের ভেতরে এই যে অঞ্চলটা থাকে এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এই বাইরে যেটা থাকে এই যে পর্দাটা, যেটাকে আমরা কি বলি, কোষ পর্দা। সেই কোষ পর্দার গঠনে তোমরা যদি মনে করে দেখতে পারো, কোষ পর্দা কী দিয়ে গঠিত হয়? প্রচুর পরিমাণ প্রোটিন দিয়ে তোমার হচ্ছে সেইটা তৈরি হয়। এই প্রোটিনের মধ্যে কি কি থাকে? তোমার কিছু হচ্ছে অন্তঃস্থ প্রোটিন থাকে, কিছু বহিস্থ প্রোটিন থাকে। ক্লাস 9-এর পড়া, যদি মনে রাখতে পারো তো ভালো। তো তার মানে এই যে প্রোটিনগুলো একত্রিত হয়ে তোমার কি তৈরি করলো? তোমার তৈরি যেটা করলো, একটা আবরণ তৈরি করলো। এই যে আমার সেলের বা কোষের যে আবরণ বাইরের, তো বাইরের একটা আবরণ তৈরি করলো, যেটা হচ্ছে দ্বিস্তরীয় আবরণ বা দ্বিস্তর আবরণ তৈরি করলো। ঠিক আছে, যেমনি তোমার একটা আবরণ তৈরি হয়ে গেল দ্বিস্তরের, সেই দুটো স্তর কি কি থাকলো? একটা হচ্ছে প্রোটিন থাকলো, তার ভেতরের দিকে তোমার কি হলো? তোমার হচ্ছে লিপিড এলো। প্রোটিন আর লিপিডেরই তোমার হচ্ছে মেনলি স্তরটা থাকে। তো একটা হচ্ছে প্রোটিন এলো, এক সেকেন্ড, তো ভেতরের দিকে যেটা হচ্ছে এরকম ইয়ের মধ্যে তোমার লিপিডেরও তোমার হচ্ছে স্তর তৈরি হলো। তো একটা দ্বিস্তরীয় একটা গঠন তৈরি হলো। এবং আমাদের কোষ পর্দার মেন যেটা হচ্ছে তোমার কি বলে মানে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আমাদের কোষ পর্দা কী হয়, তোমার এই রকম একটা দ্বিস্তরী আবরণ দিয়েই তৈরি, যে আবরণটার মধ্যে কি থাকে? হচ্ছে আমার প্রোটিন থাকে, লিপিড থাকে। ওকে, তো দ্বিস্তরীয় আবরণ তৈরি হয়ে গেল। যেমনি দ্বিস্তরীয় আবরণ তৈরি হলো, তো এখান থেকেই আমার কি তৈরি হতে পারবে? এর ভেতরে এবার আস্তে আস্তে তোমার ওই যে আমার নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকতেই পারে। ঠিক আছে, তো আস্তে আস্তে এখান থেকেই আমার কি হলো? আমার হচ্ছে আদি কোষ তৈরি হলো। ঠিক আছে, এই আদি কোষেরই তোমার হচ্ছে যে ইংলিশ নাম, সেই ইংলিশ নামটাকে তোমার কেউ কেউ বলছে হচ্ছে প্রোটোসেল, কেউ কেউ বলছে এটার নাম প্রোটোবায়ন্ট। ঠিক আছে, বায়ন্ট কথাটার মানে হচ্ছে এখানে সেল। তো এই প্রোটোবায়ন্ট যে সৃষ্টির কথা বলা হলো, তো সেটা এরকমভাবে সৃষ্টি হলো। তো এই যে তোমার কি হলো, যে তোমার এই বাইরে একটা তোমার দ্বিস্তরীয় আবরণ, তো এই দ্বিস্তরীয় যে আবরণটাকে, এই রকম যে গঠনটাকে, এই গঠনটার একটা হচ্ছে নাম দেয়া হয়েছিল। এক ভদ্রলোক ছিলেন, সেই ভদ্রলোকের নাম হলো ফক্স, সোজা নাম। তো এক সেকেন্ড, তো ফক্স কি করেছিলেন, ইংলিশেও লিখে দিই। তো ফক্স পরবর্তীকালে এই যে দ্বিস্তরীয় আবরণ ঘটিত যে তোমার পদার্থটা বা যে তোমার গঠনটা তৈরি হলো, সেই জিনিসটার তিনি বললেন যে এই জিনিসটাই, যে আবরণটা, এই আবরণের নেচারটা কীরকম হবে? এই আবরণটা তোমার হচ্ছে অর্ধভেদ্য হবে। আমরা পড়েছি যে তোমার আমাদের যে কোষ পর্দা, সেটাও কি হয়ে যায়? অর্ধভেদ্য পর্দা। তো এই যে পর্দাটা, দ্বিস্তরীয় অর্ধভেদ্য পর্দা, যেটা তোমার মানে এই বিজ্ঞানী ফক্স নাম কি দিলেন? এটাকে তিনি নাম দিলেন, এর নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, তো এই জন্য পরীক্ষা এটাও কোয়েশ্চেন আসে যে মাইক্রোস্ফিয়ার তোমার এই মতবাদটাও কে দিয়েছেন? তো মাইক্রোস্ফিয়ার মতবাদটা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী ফক্স, ওয়াসারভেট দিয়েছিলেন ওপারিন, এবং হট ডাইলিট স্যুট দিয়েছিলেন হ্যালডেন। ঠিক আছে, তিনটে হচ্ছে মতবাদ আমাদের মনে রাখতে হবে। এবং এই মাইক্রোস্ফিয়ার থেকেই কি হয়েছিল? আমাদের আদি কোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট, সেটা হচ্ছে যুক্ত হয়েছিল। এই দ্বিস্তরীয় আবরণ, অর্ধভেদ্য পর্দা, সেই অর্ধভেদ্য পর্দার সাথে যখনই আমার হচ্ছে এখানে নিউক্লিক অ্যাসিডটা যুক্ত হলো, সেটা কি তৈরি করেছিল? প্রথম কোষ আমাদের তৈরি করেছিল। তাহলে বোঝাতে পারলাম গোটা জিনিসটা যে কি কি হয়েছিল। তো এটাই হচ্ছে আজকের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে বেশি বড় করলাম না। পরের যে ক্লাসে, সেখানে আমরা দেখব যে এই যে মতবাদ তোমার যে মানে আমাদের যেই আদি সেল যে তৈরি হয়েছিল, এই মতবাদের সপক্ষে দুজন ভদ্রলোক এলেন, বিজ্ঞানী, যারা একজনের নাম হচ্ছে মিলার, একজনের নাম উডে। তারা কিভাবে এটাকে হচ্ছে সপক্ষে তারা যুক্তি দিলেন। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো ক্লাস কীরকম লাগলো জানিও। ওকে, থ্যাংক ইউ।